আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে রাজধানী সহ বিক্ষোভ অব্যাহত। বিকেলে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ডাক। বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ। জুমার নামাজে দোয়া প্রার্থনার আয়োজন। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। ঝালকাঠির গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর, অগ্নিসংযোগ। প্রকাশ হয়নি দুটি পত্রিকায়। কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ। যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। রাজধানীর বাজারে ক্রেতা সমাগম কম। যোগান বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। লাতিন বাণিজ্যিক জোটের সাথে ইউরোপের চুক্তি ঘিরে উত্তাল বেলজিয়াম। আলু সহ বিভিন্ন কৃষি পণ্যে ফেলে অভিনব প্রতিবাদ। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর আসার পরেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। রাতভর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে চলে মিছিল, সমাবেশ। হত্যাকারীদের গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। সমাবেশ থেকে আজ জুমার নামাজে দোয়া ও বিকেলে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ঘোষণা দেয়া হয়। হাদির মৃত্যুতে নিন্দা ও শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন। এই খবরের সাথে সাথে প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। রাতে শাহবাগে বিক্ষোভে যোগ দেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ জুলাই যোদ্ধারা। বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন, এ লড়াই কেবল একজন হাদি হত্যার বিচার নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত এই লড়াই চলমান থাকবে। যেই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিহত করা হবে।
রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। আজকের শহীদ হাদি সত্তর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। হাদির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। দোয়া অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। এদিকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্রদল। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান নেতারা। তার এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ ইতিহাস বলে স্মরণ রাখবে। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শাহবাগের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে রয়েছেন আরিফুর রহমান সবুজ, আমার সহকর্মী। সবুজ, সেখানকার অবস্থা জানাবেন। রাতভর সেখানকার অবস্থা উত্তাল ছিল, আমরা জানাচ্ছিলাম সেই খবরগুলো। এখন সেখানকার খবর জানাবেন, কি দেখছেন আপনি? ইশরাত, রাতভর বিক্ষোভ হয়েছে এবং ভোর পর্যন্ত অনেকেই ছিলেন এবং ভোরের পর দিনের আলো যখন ফোটে সকাল হওয়ার সাথে সাথে আরও নতুন করে বেশ কিছু মানুষজন এখানে বিক্ষুব্ধ, যারা কালকে বিক্ষোভ করেছেন তারা আসতে শুরু করেছেন এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু এই শাহবাগ মোড়ে যেই বিক্ষোভটি হচ্ছে সেই জায়গায় মানুষ জমায়েত হচ্ছেন এবং এটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই জায়গাটিতে প্রতিবাদ জানানোর জন্য এসছেন। মূলত এখানে যে কর্মসূচিটি দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, আজকে নামাজের পর 3টা থেকে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে সেই কারণে এখানে যে জুলাই স্মৃতিস্তম্ভটি রয়েছে তার পাশে একটি মঞ্চও তৈরি করা হয়েছে। কিন্তু তার আগে থেকেই বিভিন্ন গ্রুপ, যেটি বললাম যে এখন সামনে যে গ্রুপটিকে দেখা যাচ্ছে তারা ইসলামী ছাত্র আন্দোলন, তারা কিছুক্ষণ আগে এই মোড়টির মধ্যে একটি সমাবেশ করেছেন। সমাবেশ করার পর যেহেতু আজকে জুম্মাবার, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য সবাই এখানে সমবেত হয়েছেন এবং জুমার নামাজ আদায় করার পর তারা যেটি বলছেন যে তারা যে বিক্ষোভ সমাবেশটি ডাক দেয়া হয়েছে হাদিরকে হত্যা করার প্রতিবাদে, সেই বিক্ষোভে তাদের যে সম্মতি, তাদের যে সমর্থন, সেই সমর্থন জানানোর জন্যই এসেছেন। শুধু যে ইসলামী ছাত্র আন্দোলন তা নয়, এর বাইরেও নানা গ্রুপে বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখেছি যে দূর দূরান্ত থেকে উত্তরা, টঙ্গী এইসব এলাকা থেকেও এসেছেন। 5জন 7জন করে গ্রুপে ভাগ হয়ে এখানে বিক্ষোভ জানাচ্ছেন এবং তারা যেই জায়গাটি বলছেন যে যেই ঘটনাটি ঘটেছে, জুলাই যোদ্ধা যারা ছিল, আগে থেকেই বারবার বলা হচ্ছিল যে যারা জুলাই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলেন, সামনের সারিতে ছিলেন, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সব সময়, তাদের বিরুদ্ধে একটি টার্গেট কিলিংয়ের পরিকল্পনা রয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে যখন শঙ্কার কথা বলা হচ্ছিল, কিন্তু সেই জায়গা থেকে সরকার যেভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেই নিরাপত্তার জায়গাটি সরকার নিশ্চিত করতে পারেনি এবং এই ঘটনার জন্য পুরোপুরি সরকারকে দায়ী করেছেন এবং তারা বলছেন যে যারা এই ঘটনায় জড়িত, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা তাদের যারা এখনো দেশের মধ্যে রয়েছেন বা যদি পালিয়ে গিয়ে থাকেন তাদেরকে দেশে ফিরিয়ে কিভাবে আনা যায় সেই জায়গাটি সরকারের যেন দ্রুত পদক্ষেপ নেয়, সেই জায়গাটি তারা বলার চেষ্টা করছেন। জি, বুঝতে পেরেছি সবুজ। দেখছিলাম আমরা সেখানে মানুষ জড়ো হচ্ছেন, সমাবেশের প্রস্তুতি চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। ওসমান হাদির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:50 ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা 6:05। এর আগে ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং নিরাপত্তা ক্লিয়ারেন্স না পাওয়ায় তা আর সম্ভব হয়নি। শনিবার বাদ জোহর ওসমান হাদির জানাজা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের সব নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। ক্ষমতার মোহ নয়, বরং মানুষের মুক্তির আকুতি যাকে তাড়িয়ে বেরিয়েছে রাজপথ থেকে রাজপথে, তিনি শরীফ ওসমান হাদি। প্রতিকূল স্রোতের বিপরীতে নৌকা বাওয়া এক নিঃসঙ্গ নাবিক। বারবার আঘাত এসেছে, পিঠ ঠেকে গেছে দেয়ালে, তবুও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অটল। পরিবারের মায়া, ব্যক্তিগত সুখ সবকিছুকে তুচ্ছ করে যিনি তুফানের মুখে বুক পেতে দিয়েছেন। কেমন ছিল সেই দীর্ঘ সংগ্রামের দিনগুলো, আর কিভাবেই বা তিনি হয়ে উঠলেন সময়ের সাহসী কণ্ঠস্বর। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপোষহীন নেতৃত্ব, তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে। 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম শরীফ ওসমান হাদির। বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম। 6 ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি নলছিটির একটি মাদ্রাসায়। এরপর ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা ওসমান হাদির। রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলেন সম্মুখ সারিতে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে 2024 সালের 13 আগস্ট তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ নামক রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সবসময় সরব ছিলেন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবে নয়, বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতন ঘটলেই মুক্তি আসবে না, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাদি মনে করতেন রাজনৈতিক পরিবর্তনের আগে সাংস্কৃতিক পরিবর্তন জরুরি। দেশপ্রেমমূলক গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে উদ্বুদ্ধ করছিলেন তরুণ সমাজকে। 5 আগস্টের পর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করতে তিনি ইনকিলাব মার্চ ও জেলাভিত্তিক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে ডান, বাম ও মধ্যমপন্থী সব ঘরানার রাজনৈতিক মহলে শোকের সৃষ্টি হওয়া তার সার্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ। 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। দুপুর 2:25 দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। একটি গুলি তার ডান কানের পাশ দিয়ে ঢুকে মাথার বাম কান দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো গেল না ওসমান হাদিকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার কারণে প্রকাশনা বন্ধ রেখেছে পত্রিকা দুটি। অনলাইনেও তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুতই প্রকাশনা শুরুর আশ্বাস দিয়েছে পত্রিকা দুটি। বৃহস্পতিবার রাতে হয় এই হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ, জড়ো হয় শাহবাগে। সেখান থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে যায় তাদের একাংশ, করে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরে বিক্ষুব্ধরা যায় ডেইলি স্টার কার্যালয়ে, সেখানেও আগুন দেয় তারা। রাতে ছায়ানটেও যায় হামলাকারীরা। ভবনের 4 তলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে। এদিকে সকালে প্রথম আলোর সামনে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক সেলিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও নেক্কারজনক হামলা গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার তাদের পাশে আছে উল্লেখ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে মব সৃষ্টি করে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভাঙচুরের ঘটনায় নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার সকালে কারওয়ানবাজার এলাকায় প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে উপস্থিত হন তারা। এ সময় হাদি হত্যার বিচারের দাবি করে নাগরিক সমাজ। তাদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। উস্কে দিয়ে বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজিত করার চেষ্টা করছে একটি মহল। তাদের প্রত্যেককে গ্রেপ্তারের দাবি তোলা হয়। সংবাদ মাধ্যমগুলোতে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। দর্শক, কারওয়ানবাজার এলাকার চিত্র দেখার চেষ্টা করব। সহকর্মী হুমায়ুন রশিদ জীবন সেখানে রয়েছেন, সেই এলাকাতেই রয়েছেন। জীবন, জানাবেন, দুটি পত্রিকায় তো আজ প্রকাশ হয়নি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ কি গিয়েছেন কিনা এবং পত্রিকা দুটির স্বাভাবিক কার্যক্রম কি চলছে কিনা জানাবেন। ইশরাত, এখন আমি আছি ডেইলি স্টারে। এখানে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন, যারা নীতি নির্ধারক আছেন প্রতিষ্ঠানটি, তারা এখানে এসেছেন, তারা ঘুরে দেখছেন ক্ষতিগ্রস্ত জায়গাটি। এবং আমিও একটু আপনাদের দেখাতে চাই যে গতকাল শরীফ ওসমান হাদি তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর আসলে বিক্ষুব্ধদের একটি দল প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে আসে। প্রতিবাদ জানানোর পাশাপাশি তারা হামলা ভাঙচুর করে এবং একসময় অগ্নিসংযোগ করে। ডেইলি স্টারের নিচে দুটি ফ্লোর একদম পুরে ছাই হয়ে গিয়েছে। এখন ধ্বংসস্তূপ ছাড়া এখানে আর কিছুই নেই। এবং এখন যেটি হচ্ছে, এখন ডাম্পিংয়ের কাজ চলছে এবং অবশিষ্ট যা রয়েছে, ক্ষতিগ্রস্ত যা রয়েছে তা পরিষ্কারের কাজ চলছে। এবং ভবনটির 3য় এবং 4র্থ তলাতেও কিন্তু আগুনের যে ক্ষতি সেটি আমরা দেখতে পাচ্ছি। ডেইলি স্টারের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে কিছুক্ষণ পর তারা নিজেরা একটি মিটিং করবেন এবং পরবর্তী যে পদক্ষেপ, সেই পরবর্তী পদক্ষেপ তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই বিষয়ে তারা আইনে কী পদক্ষেপ নেবেন বা কী করবেন। ইশরাত, আপনি জানেন যে আজকে প্রথম আলো এবং ডেইলি স্টার দুটিরই কার্যক্রম স্থগিত রয়েছে। তারা অনলাইনে প্রতিবেদন দিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন। এবং এখানে পুলিশের সাথেও আমরা কথা বলেছি। পুলিশের অনেক কর্মী, পুলিশের অনেক সদস্য, বিজেপি সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন।
বিজেপি সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা এখানকার ভিডিও ফুটেজ, হামলার সময় আগুন ধরিয়ে দেওয়ার সময় যে ভিডিও ফুটেজ সেগুলো তারা বিশ্লেষণ করছেন। যারা কিনা আগুন ধরিয়েছে, যারা কিনা হামলা করেছে তাদের চিহ্নিত করার তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং চিহ্নিত হয়ে গেলে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা তারা জানিয়েছেন। ইশরাক, ধন্যবাদ আপনাকে জীবন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া। খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যু। সদা হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা। গতরাতে মৃত্যুর সংবাদ পরপরই দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়কে নামেন স্থানীয়রা। প্রায় 5 ঘন্টা ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের দুপাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত 3টার সময় বিক্ষুব্ধরা সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এই দায় দায়িত্ব আমাদেরকে আসলে রাষ্ট্রকে নিতে হবে, আর কোন হাদি যেন আর জোরে না পড়ে। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বিস্তর নসিব করেন। হাদি ভাই চলে গেছে আমাদেরকে রেখে, আমাদের উচিত হবে সবাই দেশবাসী মিলে হাদির রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা যেন সম্পন্ন করতে পারি। শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে আছেন সহকর্মী কাউসার হোসেন। সেখানকার খবর জানার চেষ্টা করব। কাউসার, সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং হাদির স্বজনরা কি বলছেন, এলাকাবাসী কি বলছেন জানাবেন। ইশরাত, আসলে হাদির মৃত্যুর খবরের পরপরই কিন্তু তার গ্রামের বাড়ি নলছিটিতে শোকের মাতম চলছে এবং ভোর থেকেই কিন্তু তার গ্রামের বাড়িতে যারা স্বজনরা আছেন তাদেরকে সান্ত্বনা দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছে এখান থেকেই আসলে ট্রলার যোগে কিছুক্ষণ আগে যে আসলে হাদির বাড়িতে যারা অবস্থান করছিলেন বোন এবং ভগ্নিপতি, তারা ঢাকায় যাবেন হাদির মরদেহ রিসিভ করার জন্য এবং সেই ঢাকার উদ্দেশ্যেই কিন্তু এখান থেকে ট্রলার যোগে তারা ইতিমধ্যে রওনা হয়েছেন এবং এই নদীটি পার হয়ে তারপরে তারা বাস যোগে তারা ঢাকায় যাবেন। এবং এখানকে যারা এসছিলেন সান্ত্বনা দিতে বিভিন্ন দলের বা বিভিন্ন শ্রেণী পেশার বা সাধারণ মানুষ সবাই কিন্তু বলেছেন যে হাদির যে বলিষ্ঠ কণ্ঠ সেটি আসলে তাকে হত্যার মধ্য থেকে নিভিয়ে দেওয়া হলো। তবে হাদিকে দেখে যারা রাজনীতিতে এসছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল যারা আসলে রাজনীতি পছন্দ করতেন না, কিন্তু তারা হাদিকে দেখে, হাদির আদর্শ দেখে তারা রাজনীতিতে এসছে, তারা হাদির যে কণ্ঠ সেটি ধরে রাখবেন, তারা প্রতিবাদ করবেন বলে এখানে আসলে যারা আসছেন তারা বলছেন। এছাড়া কিন্তু জুম্মার নামাজের পরে নলছিটিতে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত রয়েছে হাদির আত্মার মাগফিরাত কামনায়। এরপরে আসলে ঢাকা বরিশাল মহাসড়ক নলছিটি থেকে শুরু করে বেশ কয়েকটি স্থানে ব্লকেট দেওয়ার কথা রয়েছে এবং নামাজের পরপরই যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারা মহাসড়কে নেমে আসবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে কাউসার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ সময় নেতাকর্মীরা বলেন, ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। নেত্রকোনায় সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রেসক্লাব চত্বরে শেষ হয় মিছিলটি, পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। হাদির মূল খুনিরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ জানান বক্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন তারা। হত্যাকারীরা আইনের আওতায় না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও ডিবি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে গতরাতে সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ হয়। এতে এক পর্যায়ে কয়েকজন ইট পাটকেল ছোড়ে। এ সময় দ্রুত ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত 10 জনকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে বেশিরভাগের, তবে বিক্রেতারা বলছেন বাড়েনি বেচাকেনা। বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই এখন রাজধানীর বাইরে। এদিকে অপরিবর্তিত আছে মাছের বাজার। চাষের জাতের সরবরাহ বেশি থাকলেও নদীর মাছ ধরা পড়ছে কম, তাই দাম তুলনামূলক চড়া। শীতকালীন সবজির বিপুল সমারোহ রাজধানীর বাজারে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দর কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। বেশিরভাগ সবজির দরই 50 থেকে 60 টাকার মধ্যে চলে এসেছে। মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে 70 টাকার নিচেই। বেগুন, উচ্ছেও মিলছে 60 থেকে 70 টাকা খরচেই। কমের দিকে ঢেঁড়স আর পটলের দামও। ফুলকপি, বাঁধাকপিও কেনা যাচ্ছে 30 থেকে 40 টাকাতেই। নতুন সবজি আইছে, এখন দাম অনেক কমছে। গত সপ্তাহ থেকে প্রতি কেজিতে 10-15 টাকা কম। আর যেটা ওই যে আগের পুরানো আছে ওটার দাম একটু বেশি। সরবরাহ অনুযায়ী দামটা একটু কম হলে ভালো হতো। ক্রেতাদের কষ্ট হচ্ছে যে প্রাইস এখন এই মুহূর্তে, তাতে করে মধ্যবিত্ত না বিশ্বাস হচ্ছে। মৌসুমের শুরুতে নতুন আলু 100 থেকে 120 টাকায় বিক্রি হলেও এখন তার দাম হাঁকা হচ্ছে 40 থেকে 50 টাকা। তবে পেঁয়াজের বাজার উঠানামা করছে। গত সপ্তাহে দাম চড়া থাকলেও এ সপ্তাহে মুড়ি কাটার কেজিতে দাম কমেছে 20 থেকে 25 টাকা। পুরনো হালি পেঁয়াজও মিলছে 135 টাকাতেই। তবে দোকানিরা বলছেন সবজির দাম কমলেও বাড়েনি বেচাকেনা। কাঁচা মরিচ আপনার 100 টাকা, আর পেঁয়াজ হচ্ছে আপনার 100 টাকা কেজি, আর আলু হচ্ছে 50 টাকা কেজি। সব কিছুর দাম কমবে, জিনিস তো একবার সস্তা। বাজারে তো মানুষ নেই, বাজারের মধ্যে তো একদম মানুষ খুবই খারাপ। মাছের দাম গেল কয়েক সপ্তাহ ধরেই একরকম স্থির হয়ে আছে। মাঝারি রুইয়ের কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকাতে, আর বড় চিংড়ির প্রতি কেজি কিনতে গুনতে হচ্ছে 800 থেকে 900 টাকা। এখনো ছাড়েনি ইলিশের দাম। নদীর মাছ বর্তমান 4 কেজি থেকে 4.5 কেজি 1100 টাকা কেজি, আর চাষেরটা এলো 4 কেজি থেকে 5 কেজি 600 টাকা 500 টাকা কেজি। আর নদীর পাবদা বর্তমান 1500 টাকা কেজি, আর চাষের পাবদা 600-700 টাকা কেজি। বাজারে চাষের মাছের সরবরাহ বাড়লেও নদীর মাছের দেখা খুব একটা মিলছে না। বরাবরের মতো তাই দামও কিছুটা বাড়তি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বিতর্কিত বাণিজ্য চুক্তি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। কৃষকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রেও দেশটির রাজধানী। সহিংসতা ছড়ায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বাইরেও। ট্রাক্টর দিয়ে শহরের মূল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সড়কে আলু সহ বিভিন্ন কৃষি পণ্য ফেলে করা হয় অভিনব প্রতিবাদ। ব্যাপক ভাঙচুরের শিকার বিভিন্ন স্থাপনাও। এ সময় বেশ কয়েকজনকে আটক করে বেলজিয়ান পুলিশ। রাজপথে আলু ফেলে চলছে প্রতিবাদ। সেই আলু দিয়েই ছোড়া হচ্ছে ঢিল। লক্ষ্য নিরাপত্তা কর্মীরা। এই দৃশ্য বেলজিয়ামের। কদিন ধরেই বিতর্কিত বাণিজ্যিক চুক্তি ঘিরে ইউরোপের কয়েকটি দেশে চলছে আন্দোলন। বৃহস্পতিবার 1.5 শতাধিক ট্রাক্টর নিয়ে ব্রাসেলসে রওনা দেন কমপক্ষে 10,000 কৃষক। নেন মূল সড়কগুলোয় অবস্থান। টায়ার জ্বালিয়ে ট্রাক্টর দিয়ে বন্ধ করা হয় একাধিক রাস্তা। চুক্তিটি কৃষি খাতের জন্য খারাপ হবে, কারণ এমন সব পণ্য আমদানি করা হবে যা দেশেই আরো ভালো মানের উৎপাদন করা সম্ভব। ইউরোপীয়দের স্বাস্থ্য তো বটেই, কৃষকদের ভবিষ্যতের প্রশ্ন। ইউর হাত থেকে ইউরোপের কৃষির ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছি। কৃষি খাতের বাজেট কমিয়ে তার পরিবর্তে অস্ত্র কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এলাকায় পৌঁছায় সহিংসতা। আশপাশের ভবনের ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা। বাধা দিলে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশের সাথে। আলু, ডিম ছোড়ার জবাবে টিয়ার শেল, জলকামান ব্যবহার করে নিরাপত্তা কর্মীরা। আটক হয় অনেকে। লাতিন আমেরিকার বাণিজ্যিক ব্লক মার্কোসুরের সাথে চুক্তি করার কথা ইউরোপীয় ইউনিয়নের, জানিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় কৃষকরা। তাদের অভিযোগ, চুক্তিটি বাস্তবায়িত হলে কম দামে পণ্য আমদানির কারণে হুমকিতে পড়বে ইউরোপের কৃষিখাত। তীব্র জনরোষে জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনিক রহমান, যমুনা নিউজ।
নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে 465 রানে এগিয়ে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে 8 উইকেটে 575 রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা। এরপর প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে 110 রান করেছে ক্যারিবীয়রা। দিন শেষে ব্র্যান্ডন কিং 55 ও জন ক্যাম্পবেল অপরাজিত 45 রানে। মাউন্ট মঙ্গানুইতে আগের দিনের 1 উইকেটে 334 রান নিয়ে ব্যাটিং শুরু করেন 178 রানে অপরাজিত থাকা ডেভন কনওয়ে। আর 9 রান করা নাইট ওয়াচম্যান পেসার ডাফি 17 রান করে ডাফি সাজঘরে ফিরলেও ঠিকই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। এই ব্যাটারে 227 উইলিয়ামসনের 31, গ্লেন ফিলিপসের 29 আর রাজেন রবীন্দ্রর অপরাজিত 72 রানের ইনিংসে ভর করে মূলত 8 উইকেটে 575 রান করে ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপরা। জবাবে শুরুটা ভালোই করেছে ক্যারিবীয়রা। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল 110 রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন। 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে নিউজিল্যান্ড। অ্যাশেজের খবর। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে 356 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা 371 রানের জবাবে 286 রানে অল আউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অ্যালেক্স ক্যারির 50 আর ট্রাভিস হেডের অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষে 4 উইকেটে 271 রান করেছে অজিরা। আগের দিনের 8 উইকেটে 213 রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করেন ইংলিশ দলপতি বেন স্টোকস ও জফরে আর্চার। ক্যারিয়ারে প্রথম 50 তুলে নেন আর্চার। 83 রান করা স্টোককে বোল্ড করে দুজনের 106 রানের জুটি ভাঙেন স্টার্ক। এরপর 51 রানে আর্চারকে বোল্যান্ড ফেরালে 286 রানে থামে ইংল্যান্ড। 85 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফেরেন অজি ওপেনার ওয়েদারল্যান্ড। 3 নম্বরে নেমে লাবুশেনও 13 রান করে ফিরলে 53 রানের দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। 40 রান করে ওসমান খাজা ও 7 রান করে ক্যামেরন গ্রিন ফিরলে অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে হাল ধরেন ট্রাভিস হেড। দ্রুতগতিতে সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষে 142 রানে অপরাজিত হেড 50 পেয়েছেন ক্যারি। পরিবেশ রক্ষা আর সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা রান ফর দ্য আর্থ। সব বয়সী মানুষের অংশগ্রহণে হাতের ঝিলে ছিল এই আয়োজন। ব্যতিক্রমী এই ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ভোরের আলো না ফুটতেই হাতির ঝিলে 1000 মানুষ। শুরু হয় দৌড়। 3 ক্যাটাগরিতে অংশ নেন পেশাদার ও অপেশাদার মানুষ। তরুণদের পাশাপাশি নারী ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে মুখর হয় পরিবেশ। আমি খুব এনজয় করেছি এবং সমস্ত কিছু মিলিয়ে অর্গানাইজেশন, রেস কোর্স, হাইড্রেশন, আমাদের রানারদের যা যা প্রয়োজন সবকিছু পর্যাপ্ত পরিমাণের ছিল। যেগুলো হচ্ছে বিদেশে হয়, ভাবছিলাম যে বাংলাদেশে এরকম কাজ হয় না আর কি। এগুলোতে ভালো লাগতেছে যে হ্যাঁ বাংলাদেশে এরকম কাজ হয়। তো আমি ট্রাই করবো যে এর পরের বাজেতে আমি অ্যাটেন্ড করতে পারি। দেশীয় যে পোশাক, দেশীয় যে ঐতিহ্য, যেটা 1000 বছর ধরে বাঙালি মেয়েরা পরে আসে এবং সেটার সাস্টেইনেবিলিটি অনেক বেশি এবং এই ইভেন্টটাও কিন্তু সাস্টেইনেবল বিষয়টাকে মাথায় রেখেই করা। শিশুদের 1 কিলোমিটার দৌড় ছিল সবচেয়ে প্রাণোচ্ছল। সফলভাবে দৌড় শেষ করা সবাইকে দেওয়া হয় মেডেল। 1 কিলোমিটার দৌড়েছি, মেডেল অনেক ভালো একটা পরিবেশ ছিল। রাস্তার মেডেলটা আমার অনেক পছন্দ হয়েছে। আমরা 3 পরিবারে একসাথে 13 জন আসছি। অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে, মানুষের মধ্যে একটা সচেতনতা আছে। এখানে ওরা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা ভালো রেখেছে, সব দিক দিয়ে আমি এনজয় করলাম। পরিবেশের ক্ষতি কমাতে পুরো আয়োজনেই ছিল পরিবেশ বান্ধব উদ্যোগ। প্লাস্টিকের বদলে ব্যবহার করা হয় কাগজের কাপ, ডিজিটাল ব্যানার আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ। দৌড়ের মাধ্যমে শুধু ফিটনেস নয়, পরিবেশ রক্ষার বার্তাও সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলছেন আয়োজকরা। পুরো ইভেন্টে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য যেসব প্লাস্টিক আছে এগুলো পুরোপুরি একেবারে ব্যবহারটা যদি আমরা জিরো করতে পারি, আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করেছি। প্লাস্টিক কাপের বদলে পেপার কাপ, আমরা যে ব্র্যান্ডিংগুলো করে ওটা কাপড়ের, আমরা যে ক্লোথসগুলো দিয়েছি এগুলো যেন একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। ইভেন কি খাওয়ার প্যাকেটগুলোও কাগজের। সবাইকেই দৌড়ের উপর থাকতে হবে, সোজা কথা। লাইফে না দৌড়াইলে হবে না, সেটা স্বাস্থ্যের জন্য হোক, ওয়েলথের জন্য হোক, শিক্ষার জন্য হোক। দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সামনের দিনে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের রূপ নেবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
হাদির মৃত্যুতে আজও বিক্ষোভ হচ্ছে সহকর্মীদের কাছ থেকে, সেই খবর জানার চেষ্টা করব। বায়তুল মোকাররম মসজিদের সামনে রয়েছেন আমার সহকর্মী আলামিন হক অহন। জানাবেন বিশেষ দোয়া মোনাজাত কি হয়েছে কিনা এবং কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি সেখানে? বিশেষ দোয়া মোনাজাত হয়েছে এবং তারপরে যে বিক্ষোভ মিছিল বের করার কথা, সেই বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। আমি যদি একটু সেই দৃশ্যটিও দেখাতে চাই, এখানকার যারা মুসল্লি ছিলেন নামাজে অংশগ্রহণ শেষেই হাদির জন্য বিশেষ হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল দোয়া করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে এই উত্তর গেটে অন্তত দুটি সংগঠনের থেকে দাঁড়িয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, তারা মিছিল করবেন সেই প্রস্তুতি নিচ্ছেন। এবং এর আগেও অন্তত 3 থেকে 4টি সংগঠন তারাও আমরা দেখেছি মসজিদে নামাজ শেষে তারা মিছিল বের করেছেন। ইতিমধ্যে সেই মিছিলগুলো বাইরে বের হয়ে গেছে এবং এই যে এখন যে জমায়েতটি আপনি দেখছেন দর্শকদের দেখাতেছি, সেই জমায়েতটি, এই জমায়েতের মধ্য দিয়েও কিন্তু হাদি বিশেষ করে তার খুনিকে তারা বলছেন, তারা দাবি করছেন তার খুনি ভারতে পালিয়ে গেছে এবং তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। এবং ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এই বিক্ষোভ থেকে যেন দ্রুত সেই হাদির খুনিদেরকে ফিরিয়ে দেয়া হয়। এবং একই সঙ্গে তারা বলছেন বাংলাদেশে শীঘ্রই যে যাচ্ছে সেই নির্বাচন ঘিরে নাশকতা ঘটতে পারে এবং একই সঙ্গে সেই সব নাশকতার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং হাদির বিষয়ে বারবার তারা বলছিলেন, স্লোগান দিচ্ছিলেন, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, কিংবা হাদি শুধু একজন নন, একজন হাদি মারা গেল আরও লাখো হাদি তৈরি হয়েছে কিংবা তৈরি হচ্ছে, সেই কথাই তারা বলছিলেন। এবং তারা এও বলছেন ভারতীয় যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে কথা বললেই এক সময়ে বলছেন তারা এক সময় দেখেছেন যে আওয়ামী লীগ কিংবা সেই সময় সরকার যারা ছিলেন তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে জীবন দিতে হলো। সেই বিষয়গুলো তারা বলছিলেন নিশ্চয়ই আর কাউকে জীবন দিতে হবে না। এবং হাদি যেমনটি বলেছিলেন মৃত্যুর আগে যে তিনি শুধু বিচার চান, একজনের মৃত্যুর ঘটনায় যদি বিচার হয় নিশ্চয়ই আর এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে পারবেন না, সেই কথাগুলো তারা বলছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমরা দেখেছি এখানে আছেন এবং সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই মিছিলটি সরাসরি গিয়ে শাহবাগে তারা অবস্থান নেবেন। অহন, আপনি মিছিলটি ফলো করবেন অবশ্যই এবং দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন আমার সহকর্মী শামীম রেজা। শামীম, জানাবেন শাহবাগের দিকে একটি মিছিল যাবার কথা, মিছিলটি এখন কোন জায়গায় রয়েছে এবং আগ্রাসন বিরোধী সমাবেশটি কখন নাগাদ হতে পারে জানাবেন। ইতিমধ্যেই শাহবাগের কাছাকাছি চলে এসেছে মিছিলটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষে আসলে মিছিলটি শুরু হয়। এই মুহূর্তে নিশ্চয় সেই মিছিলের অংশটি দেখাতে পারছি এবং সেই মিছিল থেকে আসলে ভারতীয় আগ্রাসন বিরোধী নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। একই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের বিচার নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এই স্লোগানের পাশাপাশি আগে তাদের সাথে যখন কথা বলি তারা আসলে তখন বলছেন যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড এটা পুরোটাই পরিকল্পিত এবং সেটা নানাভাবে নানা গণমাধ্যমে সেটা উঠে এসেছে। এরপরও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নিতে পারায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন একজন মানুষকে হত্যা করে এত সুনিপুণভাবে পরিকল্পিতভাবে দেশের বাইরে যারা মূল পরিকল্পনাকারী তারা কীভাবে চলে যায় সেই প্রশ্নও তারা সরকারের কাছে রাখেন এবং এই দায় নিয়েই আসলে তারা বারবারই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তাদের পদত্যাগ দাবি করছেন। এবং ইতিমধ্যেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি সেই মিছিলটি ইতিমধ্যেই শাহবাগ মোড়ে পৌঁছে গেছে এবং এখানেই জমায়েত হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে আগ্রাসন বিরোধীদের সমাবেশ, সেই সমাবেশের আগে আসলে তারা একটা গায়েবানা জানাজা এখানে অনুষ্ঠিত হবে। সেই গায়েবানা জানাজার পরেই আসলে আগ্রাসন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশ থেকেই আসলে ইনকিলাব মঞ্চের যারা নেতা আছেন, জুলাই মঞ্চের যারা নেতা আছেন তারা আসলে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য থেকেই আসলে পরবর্তী কর্মসূচির বিষয়ে তারা দিক নির্দেশনা দেবেন, আমরা এমনটাই জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আসলে বিক্ষোভকারীদের একটা
একটাই দাবি, যে কোনোভাবে যে কোনো মূল্যে হাদির হত্যাকারীরা যেখানে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি করছেন তারা। শামীম, দেখছিলাম বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়েছেন অলরেডি। আমরা পরবর্তী আপডেটগুলো জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে শামীম। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি, সাথেই থাকুন।